রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না। আর আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করছি না? আর এর আগে 1 বছর যখন আমার খাবার কথা নিয়ে ভাবনি, এখনো না ভাবলেই চলবে। আমি আগে যেরকম ভাবে বাইরে খেতাম, এখনো বাইরে বাইরে খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। বাবা আহনাফ, তুই কি এখনো আমাদের উপর রাগ করে আছিস বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে মাফ করে দে বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নি। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আর তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মা আর কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মায়ের চোখে হালকা পানি টলমল করছে। খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। মা কোনো দোষ করেনি, রিমির জন্যই তো মা আমাকে অবহেলা করত। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি রিমি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। রিমির চোখে পানি দেখলাম, কাঁদলে কাঁদুক, তাতে আমার কিছু করার নেই। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, রিমি আমাকে আগে দু চোখে দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি। হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু রিমির উপর যে এখন আমার কোনো রকম ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর কষ্ট হয় খুব। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসে দেখি স্বামীকে সুন্দর পোশাক পরিয়ে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো আম্মু। আমার স্কুলের সব বন্ধুদের তাদের মা স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। খুব মন খারাপ হতো তখন, কিন্তু আব্বুকে যেই মায়ের কথা বললাম তখন আব্বু বলতো আমার নাকি কোনো মা নেই, আমার মা নাকি খুব পচা। আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু, তুমি তো অনেক ভালো। আম্মু, তাহলে আব্বু ওরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ পচা? স্বামীর কথা শুনে রিমির মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আহনাফ অনেক গালাগালি আর অনেক খারাপ ভাষায় কথা বলেছে। ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বের হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে রিমির সামনে চলে গেলাম। এই যে মিস, ভদ্র মহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষকে স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর স্বামী, তোমাকে না বলছি আমাকে না বলে কোথাও যাবে না? তাহলে কেন এখানে আসছো? আর আমি বলেছি না তোমার আম্মু নেই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে তো? আর আমি তোমার আব্বু আম্মু, মনে থাকবে তো? আব্বু, কিন্তু এই আম্মুটা বলেছে উনি নাকি আমার আম্মু, তাই আমি আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু আমার অনেক ভালোবাসে আর আদর করে, আমি আম্মু বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বলে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ, স্বামীকে বকবেন না, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করে নিয়ে আসছি। আর ওকে কেন পাপী নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিল। তখন সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল। এতটাই নিষ্পাপ ছিল যে তার তখনও জন্ম হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ পাপী জানোয়ার বলে স্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে রিমি এবার মাথাটা নিচু করে জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম উপরে। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানায় রেখে
ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু বাবার অফিসে যাব। আজ অনেকদিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে যাব নাকি সাথে নিয়ে যাব, এই নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিস যাচ্ছি। স্বামী ঘুমিয়ে আছে, আমি জেগে গেলে তোমার কাছে রাখবে, আর যেন কেউ ওকে স্পর্শ করে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা আহনাফ, তুই এখনো পুরনো কথা ভুলতে পারিসনি। বাবা, আগের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর কষ্ট আর অবহেলায় কেটেছে। 5 বছর আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে একটা নিষ্পাপ শিশু, তার জন্য 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে সবকিছু ভুলে যাব বলো মা? আমি এখানে আসতে চাইতাম না, শুধু স্বামী তোমাদের দেখবে বলে আসছি এখানে। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদেরকে আবার বিরক্ত করছি, তাহলে একবার বলো, এখনই চলে যাব, আবার চিরদিনের জন্য। না বাবা, যাস না তুই। যেভাবে থাকিস আমরা আর কিছু বলবো না, কিন্তু আমাদের ছেড়ে আর যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে? আমি কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম, যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসে আছি, লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, চল আহনাব, লাঞ্চ করে আসি। কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্য বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো, কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টামি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল, মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। আমি চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরের খাবার খেতে। সবাই নিচে বসে আছে, অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নাই, বাইরে থেকে খেয়ে নিব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার রান্না করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল তোমার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা, আপনাকে না বলা হয়েছে স্বামীর থেকে দূরে থাকবেন? কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিন সম্ভব না। আর বিকালে আমি উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যেই কাজ করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। রিমি এবার দৌড়িয়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আনাফ, একবার আমাকে ক্ষমা করে দাও। আর কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো। কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যাচ্ছে। তখন স্বামী আমাদের কাছে আসলো। স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেব। আর আব্বু, আম্মু তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে তোকে ক্ষমা করে দিতে পারি। তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দেই, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে আমি 5 বছর মা বাবার থেকে দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাতে কান্না করেছি, কষ্টে বুক ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় ভুলিয়ে দিতে? রিমি কোনো কথা না বলে ফ্লোরে বসে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। তারপর স্বামীকে নিয়ে
বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির উপর। যখন আমাদের ছেলে গর্ভে ছিল তখন মনে ছিল না এসব কথা। যত সব আহ্লাদ খানি দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারে। তারপর উকিলের সাথে সব কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম, কারণ স্বামীকে আবার বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি, তখন রিমি আসলো আমার রুমে। আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল, আপনি আসবেন না? না, আমি আর স্বামী বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আমরা কেউ ডিনার করব না। আর আপনাকে না মানা করছি? আমার